নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে সরাসরি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান সেই গাইডেন্স আমরা পেয়ে থাকি যেখানে আমাদের প্রশ্নগুলোর একটা সঠিক উত্তরের জায়গায় আমরা পৌঁছই এবং জানতে পারি যে যে প্রশ্নগুলো আমরা করছি সেটা জ্যোতিষীয় ব্যাখ্যা কী রয়েছে। সবথেকে বড় কথা, আমরা জ্যোতিষের কাছে যাব কেন, এটা একটা বড় প্রশ্ন। আমার চাহিদাগুলো আমরা প্রচুর, যেমন আমরা লিস্ট তৈরি করি, আমার এই চাই, আমার ওই চাই, কিন্তু আমার ছক বা আমার গ্রহগত অবস্থানে আমার কতটা সেটা প্রাপ্তি রয়েছে বা আমি কিভাবে সেগুলোকে অ্যাচিভ করতে পারবো, আমি সেটাকে অ্যাচিভ করার পর ধরে রাখবো জীবনে কিভাবে, এইগুলো আমাদের প্রশ্ন থাকে। শুধুই কি তাই জ্যোতিষশাস্ত্রীর কাছে যাওয়া? এই জ্যোতিষীয় অনেক আলোচনা নিয়ে আজকে কিন্তু এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সামনে চলে আসা, যেখানে সমস্ত ক্ষেত্রেই জ্যোতিষ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ। স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতা মাতা এবং সকল গুরুজনকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে আজকে প্রত্যেকটা মানুষ একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে। নাম্বার ওয়ান, কেন জ্যোতিষীর কাছে যাব, কেন কখন যাব, কিসের জন্য যাব এবং কার কাছে যাব, এই পুরো বিষয়টা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে অনেক মানুষ রয়েছেন। প্রথম কথা জানতে হবে যে এই সাবজেক্টটা পড়াশোনা করে এটা একটা অঙ্কশাস্ত্র এবং এর কখন একটা জাতক বা জাতিকা জন্মাচ্ছে, তার কতগুলো পৃথিবীর ওপরে যে গ্রহগুলো অবস্থান করছে তার প্রভাব একটা হিউম্যান বডির ওপরে কিভাবে পড়ছে সেটা জানতে হবে মাকে। প্রথম কথা আমি বলি, আমি একটা প্রথমে মায়েদের বিশেষত আমি একটা জ্যোতিষ সম্পর্কে একটা ধারণা দিয়ে থাকি। যারা মাই হচ্ছে সবথেকে বড় জ্যোতিষ, কারণ সন্তান তৈরি করার মুখ্য ভূমিকা নেয় মা যদি ঠিকমতো সন্তানকে শিক্ষা না দিতে পারে, সেই সন্তান কিন্তু সমাজে একটা বড় জায়গায় পৌঁছতে পারে না। মনে রাখবেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি তার মাকে একটা শাল কিনে দিয়েছিলেন ঠান্ডার মধ্যে। মা সেটা একদিন জিজ্ঞেস করলেন, মা তুমি এই শালটি ধারণ কেন গায়ে দিচ্ছ না? তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মা বলেছিলেন যে আমি একা এই শাল নিয়ে এই গ্রামে ঘুরে বেড়াবো, গ্রামের হাজার হাজার মা রয়েছে যারা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি যখন সবাইকে শাল কিনে দিতে পারবে তখন আমি এই শালটি গায়ে দেব। এই হচ্ছে মা। এই মা হয়েছিলেন বলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মানুষ, সমাজ সংস্কারক আমরা কিন্তু পেয়েছি। এই মা হচ্ছেন, মা যদি দেখেন প্রথমেই মায়ের কাজ হচ্ছে একটা হরোস্কোপ তৈরি করে নেওয়া। এই যে একটা আমরা যে হরোস্কোপটা তৈরি করি, আপনি একটু ধরুন, এই যে আমরা হরোস্কোপ তৈরি করি, এই হরোস্কোপটা কিন্তু কোনো কম্পিউটারাইজড হরোস্কোপ নয়। এই হরোস্কোপ একটা দোতলা বাড়ির সমান। এই হরোস্কোপটা একটা দোতলা বাড়ির সমান। এই হরোস্কোপ আমরা প্রথমে তৈরি করে দিই। এর মধ্যে কি থাকে? এর মধ্যে প্ল্যানেটারি পজিশন থাকে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এবং জাতক বা জাতিকা কোন দিকে আগ্রহী। একটা কথা মনে রাখতে হবে, একটি ছেলের মঙ্গলের অবস্থান খারাপ এবং তার বাবা হচ্ছেন একজন বড় ডাক্তার, তিনি চাইছেন আমার ছেলে মেডিকেল প্রফেশনে যাবে, কিন্তু তিনি হয়তো প্রাইভেট থেকে অনেক টাকা খরচা করে, তার অর্থ আছে, তাকে মেডিকেলে দিয়ে দিলেন, কিন্তু দেখা গেল প্রাইভেট থেকে সে পাশও করলো, কিন্তু সেইভাবে সে প্রসার কিন্তু করতে পারবে না। আমরা অনেক দেখি, যেমন অনেক ফিল্ম অ্যাক্টার্স দেখি যারা অভিনয়ে এত সুনাম অর্জন করেছেন, তার সন্তান সেইভাবে সুনাম অর্জন করতে পারেননি, কারণ তার হরোস্কোপে মনে রাখতে হবে ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। আমার ন্যাক কোন দিকে আছে, আমার এনার্জি কোন দিকে আছে, সেটা কিন্তু একটা হরোস্কোপ দেখে আমরা জানতে পারি। আমাদের মায়েরা প্রথমেই বলতে পারবেন যে আমার ছেলেটাকে অনেকে ক্রিকেটে দিচ্ছেন, অনেকে ফুটবলে দিচ্ছেন, অনেকে ব্যাডমিন্টনে দিচ্ছেন, অনেকে অভিনয়ে দিচ্ছেন।
দেখা যাচ্ছে বাচ্চা ছোটবেলায় অনেক কিছুর ওপর আগ্রহী হতে পারে, কিন্তু তার হরোস্কোপে কি আছে, তার শরীর পারমিট করছে কিনা। আমি একটা জিনিস দেখেছি, একটি ছেলে দেখা যাচ্ছে সেই ছেলেটির মঙ্গল এবং বৃহস্পতির একটা ডিস্টার্ব রয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে শুক্র রাহু যুক্ত। সেই ছেলেটি বলছে আমি খুব ভালো একজন ব্যায়ামবীর হব। যখন ছেলেটির ব্যায়ামবীর হতে চাইলেন, ওকে একটা জিমে অ্যাডমিশন করানো হলো। কিছুদিন বাদে দেখা গেল জিমে সবাই এক্সারসাইজ করছে, ও যখন উঠছে বসছে ওর কষ্ট হচ্ছে। তারপরে ট্রেনার তাকে ডাক্তারের পরামর্শ দিলেন ফুল বডি চেক আপ করার জন্য। ছেলেটিকে নিয়ে ভেলোর যাওয়া হলো এবং দেখা গেল তার স্পাইনাল কর্ডের লাম্বার 4 বা লাম্বার 5-এ কিছু একটা ডিস্টার্ব রয়েছে, যেই কারণে সে ভারী জিনিস তুলতে পারবে না। ডাক্তার বলে দিলেন সারা জীবন পারবে না সে ভারী জিনিস তুলতে, এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবে। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে একজনের মানুষের কোথায় গুণ আছে সেইটা যদি সমন্বয় হয়, তাহলে সে একজন প্রকৃত জায়গায় পৌঁছে যেতে পারে। আজকে লড়াই করতে 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 আপনার যদি সাকসেস না আসে, আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। আগে দেখতে হবে যে আপনার সেই জায়গাটা, অভিনয়ের দিকটা আপনার ভালো আছে কিনা, আপনার গানের জগৎটা আপনার ভালো আছে কিনা, আপনার নাচের জগৎটা ভালো আছে কিনা, এবং সাধনারও প্রয়োজন, সাধনার এনার্জিটা আপনার মধ্যে আছে কিনা। অনেকের গলা ভালো, আমি বিখ্যাত গায়িকা আশাজির সঙ্গে 3 বার দেখা করেছি। আমি একবার গ্র্যান্ড হোটেলে, একবার হিন্দুস্তান হোটেলে, একবার আমার নিজের মামা বাড়িতে, 3 বার উনি এসছেন। আমি ওনার কাছে আমি দেখেছি উনি বসে আছেন এবং নিজের গান নিজে প্র্যাকটিস করছেন। এই যে প্র্যাকটিসের মানসিকতা, এই মানসিকতাটা কিন্তু সকলের কিন্তু থাকে না। এই যে থাকে না, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু এনার্জিটা তৈরি করে হচ্ছে প্ল্যানেটারি পজিশন। একদম। একটা ফোন নিয়ে নেবো আমরা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। হ্যালো, আমি বীরভূম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলুন। ছেলের নাম রৌনক দে। আপনি বীরভূমের কোথায় থাকেন? আমি বীরভূমে থাকি, দুবরাজপুরে। দুবরাজপুর, আচ্ছা ঠিক আছে। ডেট অফ বার্থ রৌনকের? হ্যাঁ, রৌনকের ডেট অফ ডে 2001, 22শে নভেম্বর। 22শে নভেম্বর 2001। কটার সময়? বিকেল 4:30। বিকেল 4:30। বীরভূমে জন্ম? হ্যাঁ, বীরভূমে সাইথিয়াতে জন্ম। সাঁইথিয়া জন্ম। অনুষ্ঠান দেখেন দাদা, নাই প্রথম দেখছেন? হ্যাঁ 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 ম্যাম, আমি অনুষ্ঠান দেখি। আমি অনেকদিন ধরে ট্রাই করছিলাম স্যারকে, কিন্তু পাচ্ছিলাম না। আচ্ছা, দাঁড়ান। আপনি শুধু মানে টিভিতেই ইসে করে যান ছেলের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ছেলের জন্য ট্রাই করছি অনেকদিন ধরে। আচ্ছা, সেদিন বৃহস্পতিবার ছিল? হ্যাঁ স্যার, বৃহস্পতিবার ছিল। বৃষ লগ্ন কুম্ভ রাশি আপনার জানা আছে? না স্যার, আমি কিছুই জানি না। তাহলে ছেলের এত বছর বয়স হলো, আপনি ছেলে না মেয়ে? ছেলে ছেলে। হ্যাঁ, ছেলে এত বছর বয়স হলো, আপনি ছেলের কিছু জানেন না। আমি একটা কথা প্রথমে বলে রাখি, ছেলে কিন্তু যুক্তি তর্ক দিয়ে ভগবান বিশ্বাস করবে। ও কিছুটা নাস্তিক প্রকৃতির। হ্যাঁ স্যার। ও যুক্তি তর্ক দিয়ে ভগবান বিশ্বাস করবে, একেবারে ধর্মপ্রাণ অন্ধ ভগবান বিশ্বাস সেটা কিন্তু নয়। এই সব জাতক জাতিকারা, দাঁড়ান একটু বলতে দিন, তারপরে আপনার সব কথা শুনবো। এই সব জাতক জাতিকারা যদি মেডিকেল প্রফেশনে যায়, এরা কিন্তু উন্নতি লাভ করতে পারে, কিন্তু ওর এডুকেশনটা সেরকম মানে ভালো জায়গায় আমি দেখছি না। তবে ও যদি মোটামুটি মেডিকেলে, যেমন মানে মেডিকেল টেকনোলজি, হসপিটাল ম্যানেজমেন্ট, নার্সিং, এইসব দিকে যদি যায় ওর উন্নতি হবে। হ্যাঁ, আর একটা কথা আমি বলি, এই ছেলের সাথে আপনার কিন্তু মা বাবার সাথে একটা বিরোধ মনোভাব তৈরি হবে। ও আপনি যদি ডান দিকে যেতে বলেন, ও বাঁ দিকে যাবে, বুঝলেন? আর একটা মানে মেয়ের সঙ্গে ওর যোগাযোগ হবে, যেই মেয়েটাকে পেয়ে ও মনে করবে ওর পৃথিবীতে ওই মেয়েটাই হচ্ছে ওকে তৈরি করেছে। হ্যাঁ, মা বাবার কোনো গুরুত্ব নেই। এই মেয়েটির দ্বারা কিন্তু ওর জেল হাজত মামলা মকদ্দমা এইসব যোগ রয়েছে।
আপনি কি জানতে চান আমাকে বলুন। এবার বলুন। আমি জানতে চাই যে আপনি যেটা বললেন এক্ষুনি মা বাবার প্রতি বিরোধ, আমি সেটাই জানতে চাইছি। এবং মেয়েটাকে না না আপনি- সেটা না, আগে বলুন। আমি নাম্বার 1, আমি একটু প্রথমে আপনার থেকে একটু জেনে নিই, আপনার বলুন। ছেলে কি করে? নাতি। নার্সিং করে, তার মানে মেডিকেল প্রফেশনে হ্যাঁ। আছে, আমি ঠিক বলেছি? হ্যাঁ। নাম্বার হ্যাঁ, 2, আপনার ছেলে আপনার কথায় ওঠে বসে? না স্যার, বর্তমানে বিরোধিতা করছে প্রচন্ড ভাবে। প্রচন্ড ভাবে বিরোধ। আচ্ছা, ছেলে কি আপনার সঙ্গেই থাকে? না, হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে থাকে। ছেলের সঙ্গে ফোনে ফোনে বা ফেসবুকে বা কোনো জায়গায় কোনো মেয়ের সঙ্গে কি আলাপ হয়েছে? স্যার আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ ইদানিং মাস দুয়ের থেকে কোনো সম্পর্ক রাখতেই চাইছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। টাকা পয়সা পাঠায়? না না, টাকা পয়সা দরকারও হয় না, পাঠায়ও না, আচ্ছা। ওটা দরকারও হয় না আমাদের। না না, আচ্ছা। দরকার না হোক, ওনার নিজস্ব দায়িত্বে কি পাঠান? না 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 না। তাহলে তো আপনাকে প্রথমেই বলে রাখি, এই ছেলে আপনার আর একজন ভালো শিক্ষিত জ্ঞানী জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করা আপনার দরকার ছিল। বড় বড় দাড়িওয়ালা, মাথায় জটাওয়ালা সাধু বাবার সঙ্গে যোগাযোগ না করে আপনার একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করার দরকার ছিল আপনার। আপনি সেটা করেননি। জীবনের একটা ভুল হাজার ভুল ডেকে আনে। এখন আমি কি করব বলুন? হ্যালো, বলছি আমি কোনো রকম কোনো কারোর কাছে যাইনি, এই আপনার কাছে আমি প্রথম মানে ইয়ে করলাম যে আপনার হাজবেন্ড কি কোনোদিন- করেন? আমার হাজবেন্ড একটা ছোটখাটো ব্যবসা করেন। উনি এসব বিশ্বাস করেন না? না 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 না। হ্যাঁ, এই সমস্যা মুশকিলটা হচ্ছে কলা গাছের গোড়া থেকে কলা গাছ ওঠে। আপনার হাজবেন্ড মা বাবাকে দেখতো? হ্যাঁ হ্যাঁ। শ্বশুর শাশুড়ি আপনার সঙ্গে থাকে? না, ওনারা এখন নেই, গত হয়েছেন। আচ্ছা, দেখেছে মা বাবাকে, দেখেছে শ্বশুর শাশুড়িকে দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মানে উনি রেখেছেন, কিন্তু আমার কাছে শ্বশুর থাকতেন না, আর শাশুড়ি মা অনেকদিন আগে গত হয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার যখন একটা বাচ্চা জন্মায়, সেই জন্মানোর যেদিন মা বাবা তাদের ঔরসে বাচ্চা সন্তান হয়, তখন সেই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে সেই বাচ্চার মানসিকতা, যে শুক্রাণুটা দৌড়ে দৌড়ে কয়েক হাজার শুক্রাণুর মধ্যে একটা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, সেই জিনেটিক ব্যাপারটাই গন্ডগোল হয়ে যায়। সেই জন্য বলে, দেখবেন যারা রামকৃষ্ণ মিশন কিংবা অন্যান্য জায়গায় যারা গর্ভবতী মায়েরা তাদের সন্তানের জন্য যায়, একটা বই দেয়, বই পুঁথি পুস্তক। সন্তান যখন গর্ভে থাকে না, তখন মা বাবাকে অনেক ধর্মপ্রাণ হতে হয়। ঈশ্বরের পুজো, লোককে দান করা, সেবা করা। আমাদের হিন্দু ধর্মে অনেকে বলে একটা ফল কাটতে নেই, একটা অর্ধেক ফল খেতে নেই, এরকম বলে না? কারণ সেই সময় দেখা গেল মাছ কাটতে নেই, এগুলো বলে না? এগুলো বলার কারণ হচ্ছে আমরা আমাদের ধর্মের সংস্কারগুলোকে ভুলে গিয়ে মানুষের মুখে মুখে সেগুলো কুসংস্কার হিসেবে উপস্থিত হয়েছে। সেগুলো জানতে হবে, বুঝতে হবে তার পজিটিভ দিকটা কি। মাকে সেই সময় প্রতিনিয়ত ধ্যান করতে হবে। সন্তান গর্ভে আসলে মাকে সেইভাবে তৈরি হতে হবে। সন্তান আপনি আনছেন পৃথিবীতে, সন্তান আপনি তো পুতুল কিনে আনছেন না। সে একটা সমাজের একটা জায়গা তৈরি হচ্ছে। সেই সমাজটাকে নিয়ে সে কতটা চলবে, সেই জায়গাটা তৈরি করতে হলে আপনিই তো কারিগর। আপনার উচিত ছিল ঘরে না বসে থেকে আপনার ভাঙা গাড়ি যখন আপনি কিনেই ফেলেছেন, সেই ভাঙা গাড়িটাকে আপনার একটু মেকানিক দিয়ে ঠিক করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, যারা শোরুম থেকে ভালো গাড়ি কিনেছে, ভালো কোম্পানির গাড়ি, তাদের কোনো দরকার নেই। যেমন আমার বাবা জীবনে কোনোদিন ওষুধ খাননি, ৯৮ বছর অবধি সুস্থ ছিলেন, একটা ট্যাবলেট পর্যন্ত খাননি। কিন্তু আমাকে ট্যাবলেট খেয়ে বাঁচতে হয়, কারণ আমি ভালো কোম্পানির গাড়ি নই। আমার বাবা ছিলেন ভালো কোম্পানির গাড়ি। আমার জ্যাঠা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, গায়ে বিশাল শক্তি ছিল। হ্যাঁ, সেই সময় লাঠি ঘোরাতেন, সেই শক্তি আমি পাইনি। তো বিষয় হচ্ছে, সবাই তো সব কিছু নিয়ে জন্মায় না, সেগুলোকে ঠিক করতে হয়। এই ঠিক যদি আপনি না করেন, তবে আপনাকে ভুক্তভোগী হতেই হবে। যেমন কর্ম তেমনি ফল। একদমই তাই।
সুতরাং যেটা বললেন মেসেজটা এটাই যে সময়ের কাজটা সময়ে করতে হবে, যখন সমস্যা দেখতে আপনি পাচ্ছেন টিভিতে দ্রুততার সাথে দেখেই করতে গেছেন, হবে। টিভিতে অনুষ্ঠান দেখা মানে আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একজনকে যাচাই করা। আপনি টিভিতে শাড়ির প্রোগ্রাম দেখছেন, আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একটা শাড়ি পছন্দ করা। আপনি টিভিতে একটা গায়ক দেখছেন, আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেই গায়ককে পছন্দ করে আপনার পাড়ার অনুষ্ঠানে ডাকা। এটাই তো আপনার কাজ। আপনার টিভিতে লাইন পাওয়ার জন্য বসে থাকাটা কাজ নয়। আপনার জ্যোতিষীকে আমরা এখানে আসি কেন, আমরা টিভিতে কেন বসি? আপনারা নিজেদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের পছন্দ করবেন। কাকে পছন্দ করবেন? মনে রাখবেন, জীবনে ভালো হাজবেন্ড পাওয়া, জীবনে ভালো স্ত্রী পাওয়া, জীবনে ভালো ডাক্তার পাওয়া, জীবনে ভালো উকিল পাওয়া, জীবনে ভালো জ্যোতিষ পাওয়া, এটাও ভাগ্যের ব্যাপার। ভালো মানুষ, অনেক সময় দেখা গেল আপনি ভালো ডাক্তার পেলেন না, এই কারণে আপনার রুগীটা মারা গেল। আপনি ডাক্তার পেলেন ডিগ্রিধারী, কিন্তু তার সেবার মানসিকতা নেই। এই ব্যাপারটা হচ্ছে ব্যাপার। যে জ্যোতিষী আপনাকে 24 ঘন্টা আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত, একটা ফোন করলে আপনি তার উপদেশ পাবেন, সেই জ্যোতিষীর কাছে আপনার যাওয়া উচিত। যে জ্যোতিষীকে ফোন করলে অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলবে স্যার এখন আমেরিকায় আছে, স্যার এখন ব্যস্ত আছে, তাকে দিয়ে আপনার কোনো লাভ নেই। আপনার এমন একজন অ্যাস্ট্রোলজারের হাত ধরা উচিত, যেই অ্যাস্ট্রোলজার আপনাকে সর্বক্ষণ আপনাকে গার্ড করবে, আপনাকে গাইডেন্স দেবে, তার কাছে তার হাতটা আপনার ধরা উচিত। তবেই তো আপনি জ্যোতিষটাকে শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, আপনি নিজের জীবনটাকে সুন্দর করতে পারবেন। একদম। আমাদের একজন বন্ধু রয়েছে, একটু দেখে নেব। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? জয়দীপ বলছি, বর্জরা বাঁকুড়া থেকে। কোথায়? বর্জরা? বর্জরা, বাঁকুড়া। বাঁকুড়া? হ্যাঁ হ্যাঁ, বলুন জয়দেব বাবু। হ্যাঁ, কার হ্যালো? সম্বন্ধে জানবেন? কার বলুন। সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। তাড়াতাড়ি ডেট অফ বার্থটা বলে ফেলুন। 29 হ্যাঁ, 29 19 হ্যাঁ 29/09/1984। 29/09/1984। 84 কটার সময়? সময়? সময় 6টা, সন্ধ্যা 6টা। কোথায় কোথায়? জন্মস্থান? বর্জরা, বাঁকুড়া জেলার বর্জরা। বাঁকুড়া জেলা বর্জরাতে। সেদিন শনিবার ছিল। হ্যাঁ হ্যাঁ মীন লগ্ন, বৃশ্চিক রাশি, জানা আছে? দেবগণ। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, হুম টিভির আওয়াজ কমবে। হ্যাঁ, টিভির চন্দ্র আওয়াজ কেতু কমান। গ্রহণ যোগ, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট জাতীয় কোনো প্রবলেমে ভোগেন? না, সেরকম কোনো প্রবলেম নেই। মানে কফ, কাশি? ঠান্ডা লেগে যায় একটু। সেটাই আচ্ছা, বলছেন তো। সেটাই আমি বলছি। আর সব সময় একটা ডিপ্রেশন মনের মধ্যে থাকছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, হ্যাঁ, টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, সেরকম আয় হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আপনি ব্যবসা করেন, হ্যাঁ তাই না? হ্যাঁ আপনার সরকারি চাকরির যোগ ছিল। হ্যাঁ, সরকারি চাকরির যোগ ছিল, এটা আমাকে আমার বাবা বলেছেন। বাবাও একটু অ্যাস্ট্রোলজার টাইপের ছিলেন, ও। ইতালিয়ান ছিলেন। তো পুলিশে উনিও টুলিশে বলেছিলেন। পরীক্ষা দিয়েছিলেন? একবার দিয়েছিলাম পুলিশের। হয়নি। না, ব্যবসা করেন। পায়ে চোট লেগেছিল 3 মাস আগে? পায়ে চোট আমার অনেকদিন আগেই লেগেছিল। লিগামেন্ট আমার ভাঙা আছে, ছেঁড়া আছে। দাঁড়ান। ব্যাপার হচ্ছে বর্তমানে কিন্তু আর্থিক সমস্যায় আপনি জর্জরিত থাকবেন দাদা। মানে খুব দারুণ ভাবে জর্জরিত আছি, লোন টোন হয়ে গেছে। দেখুন, কিসের ব্যবসা করছেন? আমার গাড়ি কেনা বেচার ব্যবসা আছে, আর একটা ফুটওয়্যারের দোকান আছে। কিসের? ফুটওয়্যার, বুঝলাম না। কিসের? জুতোর দোকান আছে, এবং বড় গাড়ি কেনা ও, বেচার শু ব্যবসা আছে। শু শু আচ্ছা। আছে, জুতোর দোকান। একটা জুতোর দোকান আছে, আর বড় গাড়ি কেনা বেচার মানে ব্যবসা কোনো করি। কোম্পানির ইসে নাকি? না না না, আমি নিজে মানে যেসব বড় গাড়ি হয় না, 14 চাকা 16 চাকা ট্রাক ফাক, সেই সবগুলো কেনা বেচা করি পুরনো। হুম। একসময় ছিলাম টাটা কোম্পানিতে, ছেড়ে দিই। বিষয় হচ্ছে একটা কথা আমি আপনাকে বলে রাখি দাদা, আপনার পিছনে কিছু মানুষ একটু শত্রুতা করছে, বুঝলেন?
মানে তারা আপনার অপপ্রচার করছে, হুম। খুব কাছেরই লোক, তারা আপনার অপপ্রচার করছে। না হলে এই সময়ে আপনার কিন্তু ব্যবসা খারাপ হওয়ার কথা না, বুঝতে পেরেছেন? সেটাকে একটু মন্দ হওয়ার কথা, কিন্তু যেভাবে আপনি বলছেন সেইভাবে হওয়ার কথা নয়। কিছু আপনি কোনো একজন ভালো জ্ঞানী বুদ্ধিমান এবং আপনাকে সহযোগিতা করবে এরকম কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। একটু তারাপীঠে নিয়ে গিয়ে পঞ্চমুণ্ড আসনে বসিয়ে আপনাকে দিয়ে কিছু ক্রিয়াকর্ম করিয়ে দিতে হবে, বুঝলেন? যারা জানেন, মানে যে আপনাকে একটা ঢপ মেরে দিল যে আমি করে এনে দেব, হ্যাঁ, ঘরে বসে বসে ফুল ভরে দিয়ে দিল, সেরকম নয়। মানে আপনাকে, মানে একজন অরিজিনাল মানুষ, সৎ মানুষ, যে আপনাকে সঙ্গে নিয়ে গিয়ে কাজটা করবেন, এরকম কোনো মানুষকে আপনার বাঁকুড়ায় খুঁজুন। হ্যাঁ, যে মানুষ আপনাকে তারাপীঠে পঞ্চমুণ্ড আসনে নিয়ে গিয়ে আপনাকে একটা যে দ্রব্য তৈরি করে দেবেন, এটা ধারণ করলে আপনার ঠিক হয়ে যাবে আশা করি। একদম। আমি একটুখানি বলে দিই চেম্বারের কথা। প্রথমত বলে দিই, আগামীকাল বাঘাযতীনে তো চেম্বার রয়েছেই দাদা। 10th জুন রানাঘাট, 11 হ্যাঁ, জুন আমি একটা কথা বহরমপুর। বলি, আমি রানাঘাটে 10 তারিখ যাচ্ছি না। আচ্ছা, আমার শরীরটা ভালো নয়। আমার স্টুডেন্টদের বলা হয়েছে যে আমি 10 তারিখ দুপুরবেলা বাড়িতে ক্লাস নেব। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট, আমার ওনার যেটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, আমার ইনস্টিটিউশন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন, এখানে আমি কিছু স্টুডেন্ট তৈরি করি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বানানোর জন্য, যারা আগামী দিন মানুষের সেবা করতে পারে। 2-1 করে আমি স্টুডেন্ট নিই। এটাকে 3 নম্বর, কত নম্বর ব্যাচ? 3টে ব্যাচ অলরেডি, 3টে ব্যাচে চলে বোধহয়। 3টে ব্যাচে চলে, 3 জন করে প্রতি ব্যাচে আমি পড়াই। হ্যাঁ, বেশি জন নিয়ে বোঝানো যায় না। তো এখন অ্যাডমিশন বন্ধ আছে, তো সেই জন্য আমার স্টুডেন্টদের ক্লাস নেব। রানাঘাট আমি যাচ্ছি না, শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে। তারপরের থেকে 11 তারিখ থেকে আমি আছি। 11 তারিখ থেকে রয়েছেন দাদা। 11th জুন বহরমপুর চেম্বার রয়েছে, 17th জুন মেদিনীপুর, 19th জুন কালিয়াগঞ্জ, 20th জুন অর্থাৎ 20শে জুন রয়েছে রায়গঞ্জ, 23rd জুন কলকাতা, 1st জুলাই কোচবিহার, 2nd জুলাই গুয়াহাটি, 3rd জুলাই জলপাইগুড়ি, 5th জুলাই তারাপীঠ, আর 10th জুলাই হচ্ছে দিল্লি। 9038002022 9836153266 দুটি বুকিং ফোন নাম্বার। আমাকে যারা দেখাতে চান না, কিন্তু কোনো জ্যোতিষ ব্যাপারে কোনো পরামর্শ লাগবে, আপনারা আমাকে ফোন করতে পারেন। আমি অবশ্যই পরামর্শ আপনাকে দেব। মনে রাখবেন, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। এবং এটা কত সুন্দরভাবে বললেন আপনি, যে আপনি আমার কাছে যারা আসছেন না তবু জ্যোতিষীয় সাহায্য চাই। হ্যাঁ, আমার কাছে যারা আসছেন না, আমার ছাত্রদের কাছে যাচ্ছেন বা তাদের কাছ থেকে যাচ্ছেন, পরামর্শ তো নিতেই পারেন। একদমই তাই। একটা পরামর্শ, আমি মনে করি আমার একটা পরামর্শ, জ্যোতিষী শ্রীরামকৃষ্ণের একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আর অবশ্যই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রামকৃষ্ণদার যে গাইডেন্স, আপনার বর্ষটার নামই হচ্ছে অ্যাস্ট্রো গাইডেন্স, ওনার গাইডেন্সটা হচ্ছে সব থেকে বড় বিষয় আমার মনে হয়। সেই সময় যারা যারা আসতে চাইছেন, ওনার ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন 9038002022 বা 9836153266। বলে রাখি 11th জুন বহরমপুর দেখা হচ্ছে ওনার সঙ্গে, 17 জুন মেদিনীপুর, 19 জুন কালিয়াগঞ্জ, 20th জুন রায়গঞ্জ, 23rd জুন কিন্তু কলকাতায় চেম্বার। এছাড়া জুলাই মাসে পরপর চেম্বার রয়েছে। আজকের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ দাদাকে। এবং একটুখানি বলে দিতে পারবো বোধহয়, 1st জুলাই কোচবিহার, 2nd জুলাই গুয়াহাটি, 3rd জুলাই জলপাইগুড়ি, 5th জুলাই তারাপীঠে আবার চেম্বার রয়েছে এবং 10th জুলাই রয়েছে দিল্লিতে চেম্বার। অবশ্যই যোগাযোগ করে আগে থেকে বুকিং করবেন, অনেক বয়স হয়ে গেল, শরীরটা সবসময় ভালো যায় না। একদম। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।